আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দেশে এবং প্রবাসে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান আরিফ। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তার শিরোনামগুলো। করোনার কারণে প্রায় 4 মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে কুয়েত সীমান্ত, তবে নিষিদ্ধই থাকছে বাংলাদেশ সহ 7 দেশের নাগরিক। মালয়েশিয়ায় শ্রমিক দুর্ভোগ নিয়ে মন্তব্য করায় আটক বাংলাদেশি যুবক রায়হান কবিরকে মুক্ত করতে ফ্রান্স থেকে আইনজীবী নিয়োগ। এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত, তবে করোনার কারণে নেই ঈদ আনন্দ উদযাপন। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। করোনার কারণে প্রায় 4 মাস বন্ধ থাকার পর আগামী 1 আগস্ট থেকে বিশ্ববাসীর জন্য সীমান্ত খুলে দিচ্ছে কুয়েত। তবে কুয়েতে প্রবেশ নিষিদ্ধই থাকছে বাংলাদেশ সহ 7টি দেশের নাগরিকদের জন্য। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইরান ও ফিলিপাইন ছাড়া বাকি দেশগুলোর নাগরিকরা কুয়েতে যাতায়াত করতে পারবে। এর আগে চলতি মাসের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে 5 ধাপের স্বাভাবিক অবস্থায় ফেরার পরিকল্পনা অনুসারে 1 আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় কুয়েত সরকার। ছুটিতে থাকা প্রবাসীদের ভ্রমণের অন্তত 4 দিন আগে কুয়েত দূতাবাস অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে পিসিআর সনদ গ্রহণ করতে হবে। কুয়েত বিমানবন্দরে পৌঁছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। সরকার প্রয়োজন মনে করলে তারা সরকারি কোয়ারেন্টাইন সেন্টার অথবা হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য থাকবেন। মালয়েশিয়ায় শ্রমিক দুর্ভোগ নিয়ে মন্তব্য করায় আটক বাংলাদেশি যুবক রায়হান কবিরকে মুক্ত করতে ফ্রান্স থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিনিধি দল যাচ্ছে আইনি লড়াইয়ে এই বাংলাদেশি তরুণের সমর্থনে। বিস্তারিত ফ্রান্স থেকে আরও জানাচ্ছে আমাদের প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপ। করোনার সময় মালয়েশিয়ার শ্রমিকদের দুর্ভোগ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বক্তব্য দেন বাংলাদেশি তরুণ রায়হান কবির, যার কারণে তাকে আটক করে 14 দিনের রিমান্ড দেয় দেশটির অভিবাসন বিভাগ। রায়হান কবিরকে আইনি সহায়তা দিতে এবার ফ্রান্সের বিখ্যাত মানবাধিকার আইনজীবী ফিলিপ সিমনের নেতৃত্বে 3 সদস্যের একটি দল দেশটিতে যাচ্ছে। AIBA and WBO have been undertaking all necessary measures within main international institutions such as ILO, United Nations, Amnesty International, IOM, and Bangladeshi and Malaysian authorities for a rapid release of Mr. Kabir in Malaysia. অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন এই আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। আইনি জটিলতা এবং মালয়েশিয়া সরকারের অনুমতি পেলে ফিলিপ সিমনে সে দেশে যাবেন। এই বিষয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা, ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন WBO বদ্ধপরিকর বাংলাদেশের স্বার্থ রক্ষায়। রায়হান কবির মালয়েশিয়ায় যেভাবে ভিকটিম, তার স্বার্থে আমরা এখান থেকে লয়ার পাঠাচ্ছি এবং এক শক্তিশালী দল সেখানে গিয়ে তাকে মুক্ত করার কাজে যথাদ্রুত সম্ভব আমাদেরকে এক সফলতা নিয়ে আসবে বলে আমরা আশা করছি। আইনজীবী ফিলিপ সিমনে বলেন, আমি মালয়েশিয়া গিয়ে ঘটনার বিস্তারিত জানবো, রায়হানের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে এবং কিভাবে তার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করা যায় সে বিষয়ে কাজ করব। Je suis très confiant donc dans cette affaire car nous allons pouvoir donc aller rapidement, j'espère, en Malaisie pour obtenir donc sa libération. উল্লেখ্য, আইবা এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং বিভিন্ন ধরনের সহায়তায় কাজ করে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় শ্রমিক লীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। তারা এই সময় রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান। জাতীয় শ্রমিক লীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল আলম বিবিসির নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কামাল, মিজান হাওলাদার এবং আজহার মোল্লা সহ আরও অনেকে। এ সময় রাষ্ট্রদূত আমিরাতের আইন কানুন মেনে প্রবাস থেকে সরকারের উন্নয়নে অংশীদারি হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, বিদেশিদের কাছে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরতে হবে। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ আজ মেগা প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। 27 জুলাই বুধবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইরবিদ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কনসুলার সেবা প্রদান করা হয়েছে। জর্ডানের ইরবিদ কর্পোরেট অফিসে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস লিমিটেড, ফিও আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রান্ত, ইরবিদ এবং পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রায় 287 জন বাংলাদেশিকে কনসুলার সেবা দেওয়া হয়।
উল্লেখ্য, কনসুলার সেবা দূতাবাসের একটি চলমান কার্যপ্রক্রিয়া। বিভিন্ন সময় জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস রাজধানী আম্মানের বাইরে কনসুলার সেবা প্রদান করে আসছে। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। ঈদ উল ফিতরের ন্যায় ঈদ উল আজহার নামাজও সবাই তাকবীরের সহিত ঘরে বসেই আদায় করেছেন। গণজমায়েত করা হলে আয়োজকদের 10,000 এবং অংশগ্রহণকারীদের 5,000 দিরহাম জরিমানার বিধান রয়েছে। মহামারীর এই সময়েও প্রবাসী থেকে চিন্তা করে দেশে থাকা পরিবারের জন্য। প্রবাসীরা সমস্যায় থাকলেও দেশে থাকা তাদের পরিবার যেন ঈদ করতে পারে সেই অর্থও যোগান দিয়েছে। আবার অনেকের আর্থিক অবস্থা খারাপ থাকায় অপারগ হয়েছেন দেশে টাকা পাঠাতে। তারপরেও দেশবাসীকে এবং প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আমিরাত প্রবাসীরা। শত কষ্টের মাঝে থেকেও অনেকে বাংলাদেশে টাকা পাঠিয়েছেন ঈদ করার জন্য, আর অনেকে শত ইচ্ছা থাকা সত্ত্বেও পারেনি টাকা পাঠাতে। তারপরেও যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। জীবন, জীবিকা, আনন্দ, দুঃখ, জন্ম, মৃত্যু সবখানে এখন করোনার ধাক্কা। এই ভাইরাসের কারণে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এসেছে। ব্যতিক্রম নয় তাই ঈদের মতো উৎসবও। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সাদামাটাভাবেই ঘরে বসে ঈদ কাটছে মালয়েশিয়া প্রবাসীদের। মালয়েশিয়ায় লকডাউনের শিথিলতা থাকলেও জনসমাগম করে ঈদের জামাতের অনুমতি মেলেনি সরকারের পক্ষ থেকে। কিছু মসজিদে ঈদের জামাত আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, তাও 30 জনের বেশি জমায়েত হতে পারেননি। ফলে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেনি মসজিদের চারপাশ। মালয়েশিয়ায় এরকম ঈদের জামাত ও জামাত পরবর্তী কোলাকুলি ছাড়াই নিষ্প্রাণ ঈদ উল আজহা উদযাপন করেছে সে দেশের নাগরিক ও প্রবাসীরা। এছাড়া নির্দিষ্ট স্থান ব্যতীত পশু কোরবানিতে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। করোনা মহামারীর সংকট ও পরবর্তী অর্থনৈতিক বিপর্যয়ে প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই অর্থনৈতিক দুর্দশার শিকার হয়েছেন। অর্থনৈতিক সংকটে তারা চোখে মুখে অন্ধকার দেখছে। চাকরি হারিয়েছেন হাজার হাজার বাংলাদেশি। অনিশ্চিত সময়ে ঘুরে আসা চিরচেনা ঈদের আবহে তারা ছন্দ মেলাতে পারছেন না। প্রতি বছরের মতো এবার পরিবারের জন্য দেশে টাকাও পাঠাতে পারেনি অনেক প্রবাসী বাংলাদেশি। প্রিয় পরিবারকে ঈদের টাকা না পাঠাতে পেরে হতাশা প্রকাশ করেছে অনেকে। বিধির বাইরে গিয়ে ইলিশ আমদানির দায়ে নিউজিল্যান্ডের বড় অঙ্কের জরিমানার শিকার হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। খাবার আমদানিকারক ও পাইকারি বিক্রেতা খান ব্রাদার্স ডিস্ট্রিবিউশন লিমিটেডকে দেশটির ওয়েটাকেরে ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে $60,000 জরিমানা করেছে মিনিস্ট্রি অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ। খান ব্রাদার্স ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালক মুস্তাফিজুর রহমান খানকে 6 মাসের সামাজিক আটকাদেশ এবং 12 মাসের নজরদারিতে রাখার আদেশ দেওয়া হয়। খান ব্রাদার্স ডিস্ট্রিবিউশন লিমিটেডের এই 38 বছর বয়সী পরিচালককে $70,700 ইলিশ বিক্রির দায়ে জরিমানা করা হয়। তার বিরুদ্ধে 2017 সালের 10 ডিসেম্বর থেকে 2018 সালের 6 জুলাইয়ের মধ্যে অপ্রদর্শিত মাছ এনে বিক্রির দায়ে আনা হয়েছে। নিউজিল্যান্ডের বায়োসিকিউরিটি অ্যাক্ট 1993 ভঙ্গ করে জন খান বাংলাদেশ থেকে স্বাদু পানির ইলিশ মাছ আমদানি করেছেন বলে প্রমাণ পেয়েছে আদালত। করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি ও স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম না মানলে অভিবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইবি দাউদ এমন হুঁশিয়ারি দেন। ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, 24 জুলাই থেকে সরকার দেশে ফিরে আসা স্থানীয়দের এবং প্রবেশের অনুমতিপ্রাপ্ত বিদেশিদের জন্য 14 দিনের পৃথক কোয়ারেন্টাইনের ব্যবস্থা তৈরি হয়েছে। অভিবাসীদের ক্ষেত্রে তাদের পৃথকীকরণের পুরো ব্যয় নিজেদের বহন করতে হবে। ইমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন, যদি তারা এটি করতে ব্যর্থ হয় তবে আমরা তাদের স্বামী বা স্ত্রী অথবা বিদেশিদের অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস, পেশাদার ভিজিট পাস, কর্মসংস্থান পাস ও মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম পাস বাতিল করা হবে। এ সময় সব পক্ষকে অবশ্যই করোনা প্রতিরোধে নির্ধারিত নির্দেশনাবলী এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম সম্পর্কে সরকারি সংস্থাগুলোর সর্বশেষ ঘোষণা সম্পর্কেও সচেতন হতে হবে।
দর্শক, প্রবাসের আরো খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্ত হব জার্মানিতে। জার্মানি থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন পার্সিয়া প্রিয়া। আমরা জানবো সেখানকার বর্তমান অবস্থা সম্পর্কে। পার্সিয়া প্রিয়া, আপনি শুনছেন নিশ্চয় আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। ঈদ মোবারক, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনি বলবেন আমাদেরকে আজকে জার্মানির বর্তমান অবস্থা, সেখানে আপনারা যারা বাংলাদেশিরা আছেন, যেহেতু মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আমরা দেখেছি ঈদ উদযাপন হতে, প্রভৃত ঈদ উল আজহা উদযাপিত হয়েছে, আপনি আমাদেরকে জার্মানির সর্বশেষ খবর আমাদেরকে যদি বলেন। জি, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমি জার্মানি বার্লিন থেকে পার্সিয়া বলছিলাম। তো আমাদের জার্মানি সে স্বাভাবিকভাবেই সবকিছু চলছে এখনো। এখানে কোনো তেমন কোনো অস্বস্তিকর কোনো ঘটনা ঘটেও নাই, ওরকম পরিবেশও নাই এখন আল্লাহর রহমতে, যার জন্য এখানে সবাই সুস্থ স্বাভাবিকভাবে ঈদ যাপন করতেছে। এখানে বড় বড় বেশ মসজিদগুলো আছে, যেমন তুর্কিশ মসজিদ, ওদের নামাজ ভোর 6টার মধ্যে আরম্ভ হয় ঈদের নামাজ। আর আমাদের বাঙালি কমিউনিটি নামাজ আরম্ভ হয় সকাল 9টায়। সেটা হলো পাঙ্কিস্টাসে একটা মসজিদ আছে, সেখানে প্রচুর বাঙালিরা আসছিলেন এবং সেখানে তাদের স্বাস্থ্যবিধি নিয়ম মেনেই সেখানে জামাত অনুষ্ঠিত হয়েছে। তারপরে আরেকটা যেটা আমাদের এখানে পাশে যেটা আরেকটা আছে হলো গিয়ে পাকিস্তানি মসজিদ, সেটা হলো টুমিস্ট আছে, সেখানেও সুন্দর নামাজ জামাত ঈদের জামাত অনুষ্ঠান হলো দেখলাম আমি, আমার ছেলে, হাজবেন্ড, মেয়ে, আমরা সবাই ওখানে গেলাম ভোর 6:30 বাজে। তখন আমরা ওখানে নামাজ শেষ করে এসে আবার নতুন করে আরেক জায়গাতে নামাজ পড়ার জন্য আমার ছেলে ঢুকলো। ওখানে ওর স্কুলে বন্ধু বান্ধব ছিল, সেটা হলো গিয়ে জিমেস্টাম, এখানে একটা আফগানি মসজিদ আছে, সেখানেও সমস্ত আফগানি এবং বাঙালি মুসলিম কমিটি যারা আছে তারা ওখানে গেলেন। তুর্কিশ লোকজন অনেকেই ওখানে ছিলেন এবং সেখানেও স্বাস্থ্যবিধি মেনেই সবাই নামাজ আদায় করলো, ঈদের জামাত আদায় করলো ওখানে। তো এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের এখানে ওরকম কোনো প্রভাব, করোনার কারণে ওরকম কোনো প্রভাবই পড়ে নাই আল্লাহর রহমতে। তো সবাই সুন্দরভাবে করলো, নামাজ শেষ করে সবাই যার যার মতো কোরবানি দিতে চলে গেল। তো আমার হাজবেন্ড, আমরা সবাই আবার বার্লিনে বাইরে গিয়ে আসলাম, কোরবানি দিয়ে কোরবানি মাংস টাংস নিয়ে আসলাম। এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে সেখানে জার্মানিতে কোনো ধরনের বিধিনিষেধ বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা ছিল কিনা বা করা হয় কিনা? না না, এই ধরনের কোনো বিধি নিষেধ নাই, কারণ এখানে প্রতি বছর যেভাবে কোরবানি করা হয় সেভাবেই কোরবানি করা হয়েছে এবং সেখানে সেইভাবেই কোরবানি করা হয়। কিন্তু এখানে যে বিধি যেটা নিষেধ যেটা ছিল সেটা আগেও ছিল, এখনো আছে বর্তমানে, যেটা হলো গিয়ে সরকারি বিধি এবং স্বাস্থ্যবিধি মেনেই সবাই সবকিছু করবে সেটাই। এবং এখানকার বাঙালি কমিউনিটি বা এখানকার যারা জার্মানে বসবাসকারী যারা লোকজন আছেন তারা সবাই ওইভাবেই সবকিছু বিধি মেনেই সবাই সবকিছু করতেছেন এবং সেখানে আমরা মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাস আক্রান্ত এবং সারা পৃথিবীতে আজকে যে দেশগুলোতে ঈদ উদযাপন হয়েছে সেই দেশগুলোতে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু ঈদ উদযাপন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিধি নিষেধ দেওয়া হয়েছে, মুসলিম কান্ট্রিগুলোতেও সেইভাবেই দেওয়া হয়েছে। তো আপনি আমাদেরকে বলবেন যে জার্মানিতে আজকে যে ঈদ উদযাপন হয়েছে, ঈদ পরবর্তী যে আনন্দ থাকে অন্য বছরের মতো হয়তো কোথাওই নাই সারা পৃথিবীতে, তারপরেও ঈদের পরবর্তীতে আপনারা বাঙালি কমিউনিটি যারা আছেন তারা কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কোনো ধরনের ঈদের উৎসব উদযাপনের কোনো কিছু করতে পারছেন কিনা বা এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা কমিউনিটি থেকে? হ্যাঁ, আমাদের বাংলাদেশ কমিউনিটি তো প্রতি বছরই করে আসে, ঈদ পুরো মিলন করে আসে। তারপর তাছাড়া যে ঈদের দিনও দেখা যাচ্ছে আমরা আমাদের যে বাংলাদেশ অ্যাম্বাসিডারের বাসায় অনুষ্ঠান করা হয়, ঈদের উপলক্ষে বড় একটা অনুষ্ঠান করা হয়, সেখানে সমস্ত বাঙালি কমিটির লোকজন যায় এবং বাইরের লোকজনও যায়। প্লাস ঈদ পুনর্মিলন যে অনুষ্ঠানটা হয় সেটাও সমস্ত এম্বাসি, জার্মানির যতগুলো এম্বাসি আছে সেই সমস্ত এম্বাসির লোকজনদেরকে নিয়ে সেই অনুষ্ঠানটা করা হয়। এটা আমাদের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ এম্বাসিডারই করে থাকেন
এগুলা। তো সেইভাবেই হবে। আর আজকে যেটা আমি যতদূর জানি সেটা আমাদের বাংলাদেশ এম্বাসির মাধ্যমেই সেটা একটা অনুষ্ঠান করা হচ্ছে এবং তার সম্ভবত তার বাসায় সেটা করা হচ্ছে এবং সমস্ত বাঙালি কমিউনিটির লোকজন বা বাংলাদেশ এম্বাসির লোকজন তারা সবাই তার বাসায় যাওয়া আসা করবে এবং সেখানে একটা সুন্দর ছোট্ট মোটো না মাঝারি ধরনের একটা অনুষ্ঠান করা হচ্ছে সেখানে। অনেক ধন্যবাদ পার্সিয়া প্রিয়া, আপনাকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে। এই পর্যায়ে আমরা চলে যাব বাহরাইনে। বাহরাইন থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন তাজউদ্দিন আহমেদ। আমরা কথা বলবো তার সাথে। জনাব তাজউদ্দিন আহমেদ, আপনি শুনছেন নিশ্চয় আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক আপনাকে। আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিভাবে কাটলো আজকের ঈদটা, আপনি শুরুতেই যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে আজকে ঈদ উল আযহা পালিত হয়েছে। নিষ্প্রাণ ঈদ আমরা দেখতে পাচ্ছি, বা আসলে ঈদ যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে বাহরাইনে আমরা বাসায় নামাজ পড়েছি এবং মসজিদে তাকবীর দেওয়া হয়েছে এবং সকল বাহরাইনের যারা নাগরিক এবং যারা প্রবাসী আছেন সবাই বাসায় নামাজ পড়েছেন। বিগত ঈদ উল ফিতরের মতো মসজিদে এলাও করা হয়নি। আলহামদুলিল্লাহ, এইভাবেই আমাদের বাহরাইন প্রবাসীদের ঈদ উদযাপন। সেক্ষেত্রে কোরবানিগুলো আপনারা কিভাবে করছেন? সরকারের নির্দেশনা মেনে নিশ্চয়ই কোরবানি করতে হচ্ছে, তো কিভাবে এই কোরবানির আয়োজন? এদেশের বিশেষ করে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে বাহরাইন এবং এই আশেপাশে যে দেশগুলো আছে, এখানে কোরবানির কিছু নিয়ম থাকে। স্বাভাবিক ঈদের মধ্যেও কিছু নিয়ম কানুন আছে। যেমন বাসার মধ্যে আপনি কোরবানি করতে পারবেন না, কোরবানি করতে হবে নির্দিষ্ট একটি জায়গাতে, যেখানে আপনার গরু ছাগল যেখানে বিক্রি করা হয়, গার্ডেন আছে, সেখানে আপনি কিনে তারাই আপনাকে কেটে গোশত আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং আপনি সেখান থেকে সংগ্রহ করতে হবে। সেইভাবেই এইবারের ঈদের যারা কোরবানি করছেন তারা সেই জায়গাগুলোতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন রেখে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, আবর্জনা থেকে মুক্ত থেকে সুন্দর পরিবেশে কোরবানি করে যারা কোরবানি দিয়েছেন সেখান থেকে কোরবানির গোশত বাসায় নিয়ে আসছেন। তো এখন আপনি আমাদেরকে বলবেন যে এই ঈদ তো আমরা প্রতি বছর যেভাবে পালন করে আসছি সেইভাবে, যেহেতু সারা পৃথিবীতে কোথাও সেভাবে ঈদ উদযাপন হচ্ছে না বা করতে পারছে না আমরা, এরপরেও আপনারা যারা প্রবাসীরা বাহরাইনে আছেন কমিউনিটির ভিতরে কি সকাল থেকে কি ধরনের যোগাযোগ আপনারা করতে পেরেছেন, বা ঈদের যে কুশল বিনিময় সেটা আপনারা কিভাবে করেছেন? ধন্যবাদ। আসলে সম্পূর্ণ ভিন্ন একটি ঈদ, ঈদ উল আযহা, যেটা আমরা এই বছর পালন করছি। সকাল থেকে শুধু হোয়াটসঅ্যাপ মেসেজেই আমরা ঈদ মুবারক আদান প্রদান করছি এবং কারোর সাথে এখন পর্যন্ত আমারও দেখা হয়নি। ঈদের জামাত যেহেতু বাসায় পড়েছি, কোথায় যাওয়া হয়নি, টেলিফোনে কারোর সাথে কথা হয়েছে, ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বস্তরের সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। যাই হোক, যেহেতু আজকে এই ঈদের দিন আমাকে আপনারা লাইভে অ্যাটেন্ড করেছেন, অনুষ্ঠানে লাইভ স্ট্রিম এবং আপনাদের নিউজে অ্যাটেন্ড করেছেন, আমি মনে করি আমি সৌভাগ্যবান। আমি আমার পক্ষ থেকে, বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে সমস্ত বাংলাদেশের সবাইকে এবং যারা প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশে আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের জয়যাত্রা টেলিভিশনের পরিবারের সবাইকে, বাহরাইনের প্রতিনিধি যিনি আমাকে সবসময় এড করে থাকেন আপনার স্বপন মজুমদার সহ, আমি আমার পক্ষ থেকে সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে বাহরাইনে যত বাংলাদেশি প্রবাসী আছে আপনার মাধ্যমে সবাইকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। সুন্দর কাটুক আপনাদের ঈদের দিনটি, নিরাপদে কাটুক সেই প্রত্যাশা রাখছি। সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সংযুক্ত ছিলাম বাহরাইনে, আমাদের সাথে সংযুক্ত ছিলেন তাজউদ্দিন আহমেদ।
শেষ করব আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। করোনার কারণে প্রায় 4 মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে কুয়েত সীমান্ত, তবে নিষিদ্ধই থাকছে বাংলাদেশ সহ 7 দেশের নাগরিক। মালয়েশিয়ায় শ্রমিক দুর্ভোগ নিয়ে মন্তব্য করায় আটক বাংলাদেশি যুবক রায়হান কবিরকে মুক্ত করতে ফ্রান্স থেকে আইনজীবী নিয়োগ। এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত, তবে করোনার কারণে নেই ঈদ আনন্দ উদযাপন। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।